রাম জন্মাবার আগে রামায়ণ লেখার কোনো দরকার নেই। একা যদি তুমি লড়তে সক্ষম হও তাহলে কিন্তু তোমার জোট লাগে না। 5 একর জায়গার সংসদ ভবন শিয়ালদা স্টেশন নয়। স্বরাষ্ট্রমন্ত্রী আমার প্রধানমন্ত্রী ওখানে বিবৃতি দেবেন। অমিত শাহ কি বললেন? কনরাড সাংমার থেকে বড় দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী ভারতে নেই, মানে ইভেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা হান্টের পর্দায়। আমি রয়েছি ঐন্দ্রিলা আপনাদের সঙ্গে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে অত্যন্ত পরিচিত মুখ অভিষেক ব্যানার্জি। শুরুতে থেকে নমস্কার জানাবো বাংলা হান্টের পক্ষ থেকে। নমস্কার, অভিষেক ব্যানার্জি বলছি। শুভ শীতকাল, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আমরা দেখলাম গতকাল যে বিরোধী জোট তাদের বৈঠক হলো, এবং সেই বৈঠকে 28টি শরিক যারা ছিল তারা এলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেজরিওয়াল তার মুখে শোনা গেল মল্লিকার্জুন খার্গের নাম। সেখানে রাহুল গান্ধী, তিনি ভারত জোড়ো যাত্রা করেছেন, গান্ধী পরিবারের একটা তকমা রয়েছে, তাকে বাদ দিয়ে মল্লিকার্জুন খার্গে হঠাৎ কেন? মানে এতে কি দলের মধ্যে বা এই যে তৈরি হয়েছে যে জোট, সেখানে কোনো ফাটল ধরবে না? না, প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের স্বাধীন নাগরিক, ওনার একটা মতামত থাকতেই পারেন, এবং উনি একটা প্রস্তাব দিয়েছেন, এবং এটা অস্বীকার করবার সত্যিই কোনো জায়গা নেই যে মল্লিকার্জুন খার্গের যা সিভি সেটা অত্যন্ত এনভিয়াস সিভি একটা, এবং সেটা সেই মানে আমি যদি সেই অ্যাডভার্টাইজমেন্টটাকে মাথায় রাখি, ওনার্স এনভি নেভার্স প্রাইড, সেটা একদম সেরকম। তো সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে তোমাকে একটা রূপক বলি, সেই রূপকটা হচ্ছে যে এই রূপকটা শুরুটা উদ্ধব ঠাকরে একটা বক্তব্য দিয়ে। উদ্ধব ঠাকরে একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন, বা সামনায় লেখা হয়েছিল যে আমাদের 28টা ঘোড়া আছে, আমাদের রথ আছে, কিন্তু আমাদের কোনো সারথি নেই। এই বক্তব্যটা বললেই তোমার চোখ বন্ধ করে যে রূপকটা মাথায় আসে সেটা হচ্ছে মহাভারতের কুরুক্ষেত্র। এবার কুরুক্ষেত্র ভাবো, সেখানে সারথি ছিলেন কৃষ্ণ, সেনাপতি ছিলেন অর্জুন, রাজা হয়েছিলেন যুধিষ্ঠির, কিন্তু লড়াইটা ছিল কৌরবদের বিরুদ্ধে। আজকে এর থেকে বড় প্রাসঙ্গিক উপমা বোধহয় ভারতবর্ষের নিরিখে কিছু হতে পারে না। এই যে লড়াইটা হচ্ছে, সেই লড়াইটা একটা কুরুক্ষেত্র, এবং সেখানে একজন সেনাপতি থাকবে, একজন রথচালক থাকবে, আর একজন রাজা হবে। রাজা তখনই হবে যখন যুদ্ধে জেতা হবে। মল্লিকার্জুন খার্গে আমাদের অত্যন্ত বরিষ্ঠ একজন নেতা, তার উপস্থিতি নিশ্চয়ই মানে অবশ্যই সারাখোপার। হ্যাভিং সেড দ্যাট, আগে তো যুদ্ধটা জিততে হবে, যুদ্ধটা জেতার পর তো রাজপাটের প্রশ্ন, এটা 1 নম্বর। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ দিয়ে একটু মনে করিয়ে দিতে চাই। 2011 বিধানসভা নির্বাচন সারা ভারতবর্ষ মোটামুটি ঠিক করে নিয়েছিল যে বামফ্রন্টের বিদায় হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিধানসভায় লড়েননি। মমতা বন্দ্যোপাধ্যায় তখনও লোকসভার সাংসদ যখন এখানে বিধানসভা লড়াইটা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে জিতে তারপর সুব্রত বক্সী তার জায়গায় সাংসদ হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। জাস্ট একটু মনে করিয়ে দিলাম। তাই রাম জন্মাবার আগে রামায়ণ লেখার কোনো দরকার নেই, এবং অ্যাজ দ্য কনস্টিটিউশন সেজ, প্রধানমন্ত্রী লিডার অফ দ্য হাউস, আগে সাংসদ তৈরি হোক, তারপর সাংসদদের নেতা হবে। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবং আমরা কিন্তু ভারতবর্ষে যারা আসি তারা কিন্তু প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমরা লড়াই করি না। আমরা এখানে কিন্তু রাজা ভার্সেস রাজার লড়াই করি না। আর যেহেতু রাজনীতির প্রেক্ষিত আসছে, আমি তোমাকে 3টে সালের কথা বলি। কংগ্রেস আজ অব্দি 1991 সালে যখন পিভি নরসিমহা রাও জোট সরকারের প্রধানমন্ত্রী হন, তখন পিভি নরসিমহা রাও লোকসভায় লড়েন পর্যন্ত, যে উনি টিকিট পর্যন্ত পাননি। উনি যে প্রধানমন্ত্রী হবেন আমরা জানতাম না, কিন্তু আমরা দেখেছি 1991 সালে পিভি নরসিমহা রাও আসবার পর ভারতবর্ষের অর্থনীতির খোল নলচে বদলে দিয়েছিলেন। 2004 থেকে 2014 অটল বিহারী বাজপেয়ী থেকে হোক বা LK আডবাণী, তার বিরুদ্ধে মনমোহন সিং দাঁড়িয়েছিলেন, কিন্তু উনি আমাদের প্রধানমন্ত্রীর মুখ ছিলেন না। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি তোমাকে যখন সাক্ষাৎকার দিচ্ছি, শুধু আমরা কেন, সারা ভারতবর্ষের যে কোনো মানুষ বুকে হাত দিয়ে এটা অন্তত স্বীকার করবেন, যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদীর থেকে অটল বিহারী বাজপেয়ী বড় রাজনীতিবিদ ছিলেন। তাকে হারাবার জন্য যদি কংগ্রেসের বা বিরোধী জোটের কোনো মুখের দরকার না হয়ে থাকে, নীতিটাই যদি যথেষ্ট হয়ে থাকে, তাহলে এবারও লাগবে না। তবে
ওই 28টি যে দল রয়েছে সেই প্রত্যেকটি দলের মতাদর্শ আলাদা, তারা অন্যভাবে স্কুলিং হয়েছে এবং সেই দলগুলি একজোট হয়েছে, তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এনডিএ জোট বা মোদিকে হারানো। তবে সেক্ষেত্রে দেখা গেল যখন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম নিচ্ছেন খার্গের, তখন রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী। তাহলে এই জোট নিয়ে শুরু থেকেই তো একটা বিতর্ক ছিল যে কতদিন স্থায়ী হতে পারবে, কতদিন দীর্ঘমেয়াদী হবে, এটা কোথাও একটা টালমাটাল পরিস্থিতি তৈরি করলো না? জোট, অ্যাজ দ্য নেম সাজেস্ট, জোট সবসময় বিরোধী মতাদর্শেরই হয়। আমি তোমাকে দু তিনটে এক্সাম্পল দিই। আমি তোমাদের কনক্লেভে গিয়ে ওই একই কথা বলেছিলাম যে তুমি যদি মহাভারত থেকে শুরু করো এবং আজকের দিন পর্যন্ত আসো, যে কোনো জোট হয়েছে এটার ভিত্তিতে। আমি তোমাকে খুব প্রমিনেন্ট একটা এক্সাম্পল দিই। হিটলারকে হারাবার জন্যে আমেরিকা আর রাশিয়া হাত মিলিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তার মানে কি আমেরিকা এবং রাশিয়ার ভেতর ঠান্ডা যুদ্ধটা মিথ্যে? উত্তর না। ইন্দিরা গান্ধীকে হারাবে বলে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে একদিকে জনসংঘ আর একদিকে বামপন্থীরা হাত মিলিয়েছিল। তার জন্যে জনসংঘকে স্টালিন বা বামপন্থীদের সাভারকার পড়তে হয়নি। বা রাজীব গান্ধীকে হারাবে বলে, সেটা সেই ছবি, একদিকে ভিপি সিং, মানে মাঝখানে একদিকে অটল বিহারী বাজপেয়ী, একদিকে জ্যোতি বসু। অর্থাৎ জোট হয়েছে প্রতিপক্ষকে মাথায় রেখে, এবং একা যদি তুমি লড়তে সক্ষম হও তাহলে কিন্তু তোমার জোট লাগে না। কখনো ভেবে দেখেছো, বা যারা আমার উল্টো দিকে যারা আছেন তারা নিশ্চয়ই মহাভারত পড়েছেন, কখনো ভেবেছেন আপনারা যে দ্রোণাচার্যের ছোটবেলার বন্ধু জাস্ট হারাবেন বলে, দ্রোণাচার্যকে হারাবেন বলে পাণ্ডবদের সঙ্গে হাত মিলিয়েছেন? বা শল্যরাজ, মানে যার নাতি বা যার ভাগ্নেরা হচ্ছে নকুল এবং সহদেব, তারা নাকি গুরুত্ব পায়নি বলে তিনি যোগ দিয়েছিলেন কৌরব পক্ষে। এগুলো রয়েছে আমাদের ইতিহাসে। অর্থাৎ জোটটা বিপরীত মতাদর্শের হয়। হ্যাভিং সেড দ্যাট, তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা একটাই। উদ্দেশ্যটা হচ্ছে, আজকে যখন আমি আর তুমি আলোচনা করছি, তুমি একজন সাংবাদিক, তুমি বলো তো আজকে ভারতবর্ষ প্রেস ফ্রিডমে সারা পৃথিবীতে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? ফরগেট অ্যাবাউট প্রেস ফ্রিডম। গতকাল আমরা দেখলাম লোকসভা রাজ্যসভা মিলিয়ে 142 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সাংসদ যে সার্কাস নয়, এটা মানুষকে বোঝাতে হবে। মহুয়া মৈত্র অপরাধ করে থাকলে তাকে জেলে পাঠাও, তার এগেনস্টে এথিক্স কমিটি হলো অসম্ভব তৎপরতা, অ্যাকসেপ্টেড। আমার সাংসদরা যেখানে থাকে সেই 5 একর জায়গার সংসদ ভবন শিয়ালদা স্টেশন নয়, সেখানে সুরক্ষাটা কম্প্রোমাইজড হলো। সেখানে দাঁড়িয়ে একজন, আমাদের এক্সপেকটেশন কি ছিল? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার প্রধানমন্ত্রী ওখানে বিবৃতি দেবেন। 2003 সাল, সংসদে জঙ্গি হামলা হচ্ছে, তার পর দিন সুও মোটো, লেট মি বি ভেরি পার্টিকুলার অ্যাবাউট ইট, LK আডবাণী, আমার তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী, বিবৃতি দিয়েছিলেন সুও মোটো। অটল বিহারী বাজপেয়ী, যে তুমি ইউটিউবে দেখতে পাবে, সেই বিবৃতিতে, মানে যেটা সংসদে দাঁড়িয়ে বিবৃতি বলছেন, সবার আগের ফোনটা আমি কার থেকে পেয়েছি জানেন? সোনিয়া গান্ধীর কাছ থেকে। উনি ফোন করে বলছেন, আপনি ঠিক আছেন তো? এটা আমার দেশের গণতন্ত্র, যেখানে বিরোধী নেত্রী সবার আগে প্রধানমন্ত্রীকে ফোন করে বলেন, আপনি সুস্থ আছেন তো? কালকে আক্রমণ হয়েছে। এই উত্তরাধিকারটা আমরা কোথায় হারিয়ে ফেললাম? সেটা বাঁচাবার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে। আজকে যখন মণিপুরে আমার মা বোনেরদের সম্মানটা ভুলুণ্ঠিত হয়, সেই ভুলুণ্ঠিত হওয়া সম্মানের এগেনস্টে যখন আমরা প্রশ্ন তুলি, আমাদেরকে দেশদ্রোহী যখন দাগা হয়, এই দেশদ্রোহের সংজ্ঞা বদলাবার যারা কারিগর, তাদেরকে আয়না দেখাবার জন্য এই জোটটা দরকার। হ্যাঁ, আমাদের আদর্শগত পার্থক্য আছে, নিঃসন্দেহে আছে, সেটা থাকবেই। ঠিক যেরকম পার্থক্য JDS এর সঙ্গে বিজেপিরও আছে। তারা কিন্তু কর্ণাটকে জোট করছে, বা NPP, কনরাড সাংমা, NPPর সঙ্গে আমাদের বিজেপির জোট আছে উত্তর পূর্বাঞ্চলে। কেন? ইমাজিন, আমাদের কথা বাদ দাও, আমরা তো সরকারে নেই। আমি তোমাকে দুটো এক্সাম্পল দিই। আমরা এখানে যারা বসে আছি তাদের থেকে সাংবিধানিক এবং রাজনৈতিকভাবে আমাদের নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অনেক বড় স্ট্রেচারের মানুষ। অমিত শাহ কি বললেন উত্তর পূর্বাঞ্চলে গিয়ে?
কনরাড সাংমার থেকে বড় দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী ভারতে নেই, মানে ইভেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী।